গুড ইভিনিং। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভিউয়ার্স ভালো আছেন আর ভালো থাকাতেই আমরা সব প্রার্থনা। আজকের রিয়ালিটি একটু মিডল ইস্ট আমরা যাওয়া লাগে, মিডল ইস্ট ক্রাইসিস। নিশ্চয়ই আপনারা দেখিয়ে যে এরা বিগত দিনেও যে অবস্থা আসলে where is it heading to? কই আসলে যার এটা আমরা তো আসলে কেউ প্রজেক্ট করা সম্ভব নয়। আর মুসলমানরা আসলে পৃথিবীর what are they made of? তার চিন্তা কি তারা চেতনা কি আমরা তো সবাই এক উম্মাহ হই। আসলে আমরা মিন করিনি বা আমরা অর্থ বুঝিনি এক উম্মার। মুসলমান দেশগুলা দায়িত্ব কি তা 50-র উপরে মুসলমান দেশগুলো আছে। ইসলামিক রাষ্ট্র তারা চালায় না, কিন্তু মুসলমান মানুষ জনসংখ্যায় বেশি কোনো দেশে হয়তো 99.9% মুসলমানরা বসবাস করে। আসলে আদতে তারা আল্লাহর কোনো আদেশ বা নবীজির কোনো আদর্শ তারা ফলো করেননি না, জাস্ট নামে মাত্রই এরা মুসলমান। এবং এরা নাসারা হোক আর ইহুদি হোক তারার চেয়ে আরো ওয়ার্স হয়ে গেছেন ইন দ্য সেন্স অফ যে আল্লাহর কোনো আদেশ তারা মানেন না বা নবীজির আদর্শ হিসাবে ফলো করেন না। আমরা কয়েকজন গেস্টরে ইনভাইট করছি, তার লগে একটু আলাপ করবো, আপনার লগে একটা ছোট্ট ডকুমেন্টারি দেখবো। তার আগে আমার গেস্ট হলরা একটু পরিচয় করে দিই মিডল ইস্ট ক্রাইসিসের উপরে। আমার হাতের বামে আছেন আপনারা ওয়ান অ্যান্ড অনলি আখুনজি, তাজনীন আখুনজি is a human right lawyer. Welcome to the show. Assalamu alaikum. Awesome. Good to see you. Pleasure. Good to see you. See you. I have a young brother on my right. He's Khalid Yahya. Khalid Yahya, a Secretary, World Muslim Heritage Research Center, USA, and a PhD researcher at University of Bold. Welcome to the show. আমরা আরেকজন সিনিয়র গেস্টে আছেন আমাদের ডক্টর মোহাম্মদ আজাবুল হক, ক্রিটিক্স অ্যান্ড এ কলামিস্ট। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। Right, let's go and see একটা documentary clip, then we move on to the subject. Thank you. জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। শুরু গত বছরের অক্টোবরে, যখন হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিতে হামলা চালিয়ে নির্বিচারে ইসরায়েলিদেরকে হত্যা করা শুরু করে, অপহরণ করে 251 জন। Israel will not agree to a cessation of hostilities with Hamas after the horrific attacks of October 7th. Calls for a ceasefire are calls for Israel to surrender to Hamas. The Bible says that there is a time for peace and a time for war. This is a time for war. গাজাতে হামলা ছিল অবশ্যম্ভাবী। 40,000-এরও বেশি নিরপরাধ নারী, পুরুষ আর নিষ্পাপ শিশুদের হত্যা করে ইসরায়েল সেনাবাহিনী। সকল কূটনীতি, অনুরোধ, উপদেশ অগ্রাহ্য করে একের পর এক হামলা চালিয়ে এক সময়ের আধুনিক গাজা এখন ভুতুড়ে ধ্বংসস্তূপ। كل اللي بدفنهم اطفال ونساء، ما لهم اي قصص في السياسه ولا لهم اي قصص في كل شيء. হামাসকে নিশ্চিহ্ন করার প্রাণান্ত চেষ্টায় ইসরায়েল হত্যা করে হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ইসমাইল হানিয়াকে। ইরানের অভ্যন্তরে নিহত ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় ইরান। গাজায় অব্যাহত হামলার জবাব দিতে লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা অব্যাহত রাখে। نفذت القوات البحرية والقوة الصاروخية وسلاح الجو المسير. জবাবে লেবাননে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকাতে আক্রমণ করে ইসরায়েল। মিত্রদের না জানিয়ে এই আক্রমণ অবাক করে সবাইকে। I don't think war is inevitable. We're going to do everything we can to make sure that we keep things from turning into a broader conflict throughout the region. হামাসের ইসমাইল হানিয়া হত্যার পর এবার হিজবুল্লাহ প্রধান নেতা নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল সেনাবাহিনী। পুরো মিডল ইস্ট ব্যাপী যুদ্ধের দামামায় এবার ইসরায়েলে হামলা ইরানের।
প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণ করেছে ইরান, যার অধিকাংশই আকাশেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। If the United States gets involved, have no doubt, the U.S. will be swept out of Iraq by the Iraqi resistance. And the oil and gas markets will cause a situation where the global economy will collapse and millions of people will be on the move. So be careful about making stupid mistakes. ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি ইসরায়েলের। শঙ্কিত পুরো মিডল ইস্টের জনগণ, কিন্তু অকেজো আরব রাষ্ট্রগুলো। পুরো মিডল ইস্টের সকল মুসলিম রাষ্ট্র মিলে এক ইসরায়েলের সামরিক শক্তি আর কূটনীতির কাছে অনেকটা অসহায়। I'm telling you, all of us in the Arab world here, we want a peace in which Israel lives in peace and security, accepted, normalized with all Arab countries in the context of ending the occupation, withdrawing from Arab territory, allowing for the emergence of an independent, sovereign Palestinian state on June 4, 1967, lies with occupied Jerusalem as capital. That is our narrative. ভঙ্গুর অর্থনীতির ইরান ইসরায়েলের তুলনায় দুর্বল সামরিক শক্তি নিয়ে বারবার ইসরায়েলকে হুমকি দিয়েছে, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সংকট অশান্তির আগুনে কেরোসিন ঢেলে অগ্ন্যুৎপাতে পরিণত হওয়ার আগেই নিভে যাওয়ার সম্ভাবনাও দিন দিন কমে যাচ্ছে। পৃথিবী আবর্তিত হচ্ছে কালো ধোঁয়াশার চাদরে। I again strongly condemn yesterday's massive missile attacks by Iran on Israel. And these attacks, paradoxically, do nothing to support the cause of the Palestinian people or reduce their suffering. ওয়েলকাম। ছোট্ট একটা ক্লিপ দেখলাম আমরা। লেটস গো টু আমরা একটু আজকে আপনার কাছ থেকে শুরু করি। প্রথমেই মিডল ইস্টের ক্রাইসিস নিয়ে আপনি একটু বলুন আমাদেরকে, আপনি কি দেখতেছেন, কি অবজার্ভ করতেছেন, কি ফিল করতেছেন, কি হচ্ছে আসলে? আপনাকে অনেক ধন্যবাদ। গাজা, লেবানন, এখন ইরান, মানে ওয়ার আর উই, কি হচ্ছে? আমরা একটু ডিপে যাওয়ার আগে আমরা যদি বলি, বিশেষ করে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এবং পার্টিকুলারলি কেস স্টাডি হিসেবে যদি আমরা ইউনাইটেড কিংডমকে ধরি, তাহলে লেবাননের সাথে আসলে ইউনাইটেড কিংডমের রিলেশনশিপটা কেমন। এবং আমরা ওই যে একটু আগে যে আমরা ডকুমেন্টারিটা দেখলাম, সেখানে জাতিসংঘের মহাসচিব উনি একটা খুব চমৎকার একটা শব্দ ইউজ করেছেন, যেটা প্যারাডক্সিক্যাল। এবং আমরা দেখবো যে টোটাল রিলেশনশিপটা কিন্তু একটা প্যারাডক্সিক্যালি তারা চালাচ্ছে। বাংলায় বলেন তো প্যারাডক্সিকটা কি বলবেন? প্যারাডক্সিক্যালটা হলো আত্মবিরোধী, স্ববিরোধী, আপাত বিরোধী। মানে আমি বলছি একটা কিন্তু করছি আর একটা। যেমন আমি কেমন বিষয়টা আপনাকে উদাহরণ দিই। যেমন লেবাননের যে সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীকে কিন্তু ব্রিটিশ বাহিনী ট্রেনিং দেয়। এবং ট্রেনিংটা কেন দেয়? ট্রেনিংটা এই জন্য দেয় যে যাতে করে আপনার হিজবুল্লাহর মতো শক্তি অথবা আইসের মতো শক্তিগুলো কোনো প্রকারে মাথার চেরা দিয়ে উঠলে তাদেরকে যাতে তারা প্রতিরোধ করতে পারে। এখন প্রশ্ন হলো যে যুদ্ধটা যখন ব্যাপক স্তরে হলো আপনার শুরু হয়ে যায়, তখন হিজবুল্লাহ যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, আলটিমেটলি তো লেবাননের যে সামরিক বাহিনী আছে তারা কিন্তু হিজবুল্লাহর সাথে এক হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করবে। এবং আমরা দেখেছি ঘটনাটা আগে ঘটেছে। এটা হলো আপনার কয়েনের একটা চিত্র, এক পাশের চিত্র। কিন্তু আপনি যদি আরেক দিকে যান তাহলে আপনি দেখতে পাবেন যে ব্রিটেনের যে সামরিক বিজনেসের যে অংশীদার এবং ইসরায়েল হলো তাদের ভিতর মানে ওয়ান অফ দেম। এবং আমরা জানি যে গত 2023-এ আপনার প্রায় 42 মিলিয়ন পাউন্ডের অস্ত্র বিক্রি করছে, বিলিয়ন। এবং এবছরে এ পর্যন্ত বিক্রি করেছে হলো আপনার 18। এখন তাহলে আপনি খেয়াল করেন যে একদিকে তারা এদেরকে অস্ত্র বিক্রি করছে, আবার ওইদিকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। বিষয়টা কি প্যারাডক্সিক্যাল হয়ে গেল না? এখন ঠিক একই প্যারাডক্সিক্যাল আচরণ আপনি কিন্তু প্যালেস্টাইনের গাজাদের ক্ষেত্রে দেখতে পাবেন। সেখানে কি হচ্ছে, তারা প্রায় 100 টনের মতো খাবার
মেডিকেল ইকুইপমেন্টস এবং অনেক জিনিসপাতি তারা গাজাবাসীদেরকে দিয়েছে। ভালো কথা। কিন্তু তারা যে তাদের বিমান বাহিনীর মাধ্যমে খাবারগুলো যে ওখানে যে তারা ফেলেছে এবং যখন এই খাবারগুলো তাদের কাছে ফেলেছে তখন কিন্তু ইসরায়েল আবার তাদেরকে বম্বিং করেছে। এবং আশ্চর্যজনক বিষয় হলো যে বম্বিংগুলো করেছে এই বম্বিংগুলো কিন্তু আবার সরবরাহ করেছে হলো ব্রিটেন। তাহলে একদিকে আপনি নিরস্ত্র ভুকানাঙ্গা দিনের পর দিন হোমলেস মানুষদেরকে আপনি খাবার দিচ্ছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা না করে আপনি বোম্বিং এর ব্যবস্থা করছেন, আবার সেই বোম্বিং গুলো আপনি সরবরাহ করছেন। এটা কি প্যারাডক্সিক্যাল না? এটা কি হিউম্যান রাইটস এর লঙ্ঘন না? এখন এই বিষয়গুলোকে যদি আপনি সামনে আনেন তাহলে আমরা দেখতে পাবো যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো মোরালেস সবাই, এটা শুধু ব্রিটেন না, আমেরিকা থেকে শুরু করে সবাই এই কাজকামগুলো করছে। এখন এইরকম একটা পরিস্থিতির ভিতরে যদি যায় এবং আমরা যদি বলি যে ইউরোপকে যদি বলি বর্তমান সভ্যতার সূতিকাগার, ডেমোক্রেসি সূতিকাগার, সবকিছু তারা এখান থেকে আমরা তাদেরকে ভূয়সী প্রশংসা করে সামনের দিকে এগিয়ে দিচ্ছে, কিন্তু তাদের দ্বারাই তো এই কার্যক্রমগুলো সংগঠিত হচ্ছে। সুতরাং পরিস্থিতি যদি এই দিকে যায় তাহলে তো এই যে শোচনীয় যে অবস্থা, মানবতার যে শোচনীয় অবস্থা, এই শোচনীয় অবস্থা তো পরিবর্তনের কোনো আশু সুরাহা আমরা দেখছি না। কাজে বিষয়টা খুবই কমপ্লেক্স আমার কাছে মনে হয়, এবং এ বিষয়ে বিশেষ করে যারা পলিসি মেকিং এ আছে, বিশ্ব নেতা যারা আছে, তাদেরকে বিষয়টা সিরিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত। তাছাড়া এই পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে ইতিমধ্যে বেশ কিছু অংশে চলে গেছে এবং আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এবং কি হবে আল্লাহ আলম। থ্যাংক ইউ। হোয়াটস ইউ থিংকিং? লেটস ফাইন্ড আউট। আমি যদি ইতিহাসের বাক থেকে ঘুরে আসি জাস্ট 1 মিনিটে, আমরা দেখব যে এই সমস্যাটার প্রথম সূচনা হয় 1917 সালে বাই বেলফোর্ড, দ্য দেন ফরেন সেক্রেটারি। এরপরে 1917 থেকে 1948 সালে প্রথম এটা 14ই মে বা 15ই মে যখন ব্রিটিশ ম্যান্ডেট শেষ হয় তার আগের দিনে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয়, এবং যেখানে ইউএন একটা রেজলিউশন আছে 181-2। যখন এখান থেকে এই সমস্যাটা শুরু হলো 1948 সাল থেকে, এরপরে আমরা জানি যে কয়েকটা বাক পরিবর্তন আসে খুব গুরুত্বপূর্ণ, 1967, 1973 এবং সর্বশেষ 1994 যখন অস্ত্র শান্তি চুক্তি হলো, তখন মোটামুটি একটা পর্যায়ে এসেছিল, এবং তখন ইসরায়েল বা প্যালেস্টাইন এই টোটাল টেরিটরিকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা হয়। একটা অংশ 1967 তারা দুটো স্টেট চেয়েছিল এবং কিন্তু প্যালেস্টাইনরা তো এগ্রি করে নাই। এরা কখনোই এগ্রি করেনি, তাদের একটা আশা তখন যদি ছিল। তারা এগ্রি করতো তাহলে তো আজকে এটা হয় না। জি, এটা শুধু আমরা যদি এখানে বসে আমাদের চাচাতো ভাইদেরকে দোষী তাতে হবে না। জি, আপনার বক্তব্য ঠিক আছে। তো প্যালেস্টাইনের বক্তব্য হচ্ছে আমরা যদি এখন এগ্রি করি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে বা পরবর্তীতে কখনোই আমরা এটা আবার রিক্লেম করতে পারবো না। এইজন্য যখনই কোনো ইন্টারন্যাশনাল বা এগ্রিমেন্ট হয়েছে 1994 বা 95 এ তো তখন 3% গাজা ছাড়া বাকি সব দিয়ে দিয়েছি তো ইসরায়েলি। এটাও তো আমরা এগ্রি করি নাই। যে আমি ওটাই বললাম যে হয়তো ওনাদের স্ট্র্যাটেজি এইটা ছিল যে যদি আমরা এগ্রি করি যে ঠিক আছে তোমাদের যে সেটেলমেন্ট এটাতে আমরা এগ্রিমেন্টে চলে আসলাম, তাহলে হয়তো পরবর্তীতে তারা আর রিক্লেম করতে পারবে না। এই কারণে আমরা ইতিহাসে সবসময় দেখি যে তারা তাদের যে পূর্বের যে টেরিটরি সেটা কোনোভাবেই তারা ছাড়তে চায় না। আমাদের এরপরে রিসেন্ট পাস্টে যে সমস্যাটা শুরু হয়েছে 7 অক্টোবর গত বছর থেকে, এবং সেখান থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ক্রোনোলজিক্যালি হয়ে গিয়েছে, এবং আমরা জানি যে একটা মামলাও হয়েছিল সাউথ আফ্রিকা যেটা করেছিল, সেখানে 5টা প্রিভেন্টিভ মেজার্স দিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি একটাও তারা কমপ্লাই করেনি, এবং বলা হয়েছিল যে এই ধরনের জেনোসাইড স্ট্রিক্টলি সেখানে যে কোর্ট থেকে যে ডিসিশনটা দেওয়া হয়েছে জেনোসাইডের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো পাওয়া গিয়েছে, এগুলো বলা হয়েছে। এবং আমরা যে ফুটেজে দেখলাম আর কি, এখানে দেখা গেল যে ফিলিস্তিনের প্রাক্তন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া, তাদের প্রধান রাজনৈতিক শাখার প্রধান, উনি মারা গেলেন, হাসান নাসরুল্লাহ মারা গেলেন। তো আমাদের বড় ভাই যেটা বললেন যে আসলে এখনকার যে অবস্থা যেখানে গিয়েছে সেখান থেকে আসলে এই কনফ্লিক্টটা কোনো একটা পিসফুল সেটেলমেন্টের দিকে আদৌ যাবে কিনা এটা একটা সন্দিহান, এবং হয়তো আমরা বিগত কয়েক মাস যাবত আলোচনা করছিলাম যে হয়তো একটা লং টাইম সিজ ফায়ারের দিকে হয়তো যাবে সিচুয়েশনটা। আচ্ছা ঠিক আছে ভাই, ইয়া সব বুঝলাম ইতিহাস। ইরান কেন তার প্রক্সি প্রতিটা দেশে ইয়েমেনে করবে, হিজবুল্লাহর যে এখানে করবে, ইরান কেন এটা, হোয়াট ইজ দেয়ার বেনিফিট ডুইং দিস? আমাকে বুঝতে, আমি তোমাদের মধ্যে পিএইচডি হোল্ডার না, ডাক্তারেট না, আই ওয়ান্ট টু লার্ন। মানে আমি কিছুই জানি না। আমরা তো মুসলমানরা সবাইকে উই অলওয়েজ ব্লেম সামবডি এলস, উই অলওয়েজ ওয়ান্ট টু ব্লেম সামবডি এলস। আমরা হোয়াট আর উই ডুইং? ইরান এটা কেন করতে? আমরা তো অন দ্য গ্রাউন্ড নেই, আমরা বাহিরে আছি, হয়তো আমরা পর্যবেক্ষণ করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। আমার কাছে মনে হয় আর কি ইরান যে বার্তাটা দিতে চায় সেটা হচ্ছে যে সরাসরি যুদ্ধে ইরান যদি এখন যুক্ত হয় ইসরায়েলের সাথে, তাহলে এটা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ হবে, এবং সেখানে ইউএস এবং তার যে ফোর্স আছে তারা সেখানে যুক্ত হবে।
এবং তারা ফিলিস্তিনকে সাহায্য সহযোগিতা করে, যেটা আমরা সকলেই জানি, হয়তো মিডিয়াতে আমরা ওইভাবে বলতে পারবো না। অস্ত্র, অর্থ, সামগ্রিকভাবে তারা সাহায্য করে থাকে। তো তারা মাঝে, মাঝে এই যে আপনি যেটা বললেন যে প্রক্সি অথবা অ্যাসিস্ট্যান্স অথবা এই যে মাঝে, মাঝে একটু তারা শব্দ করে আরকি। এটা আমার কাছে মনে হয় আরকি, আই মে বি রং, যে এটা তারা এই জানানটা দেয় যে আমরা আছি, আমাদের সক্ষমতাও আছে, বাট টেকনিক্যাল কারণে হয়তো আমরা ফুল অ্যাসিস্ট্যান্স এ আমরা এখন যাচ্ছি না। বাট আই অ্যাম এভেইলেবল ইন এনি সিচুয়েশন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমরা সবাই ইতিহাস জানি, ইটস মেজরিটি ইজ ব্রিটিশ ম্যাস। মেজরিটি ইজ এ ব্রিটিশ ম্যাস। ওয়ার্ল্ডের যত জায়গায় যুদ্ধ হয় সেটা তো ব্রিটিশদের ম্যাস বানানো। তারপরেও আপনিও ব্রিটিশ, আমিও ব্রিটিশ। আমরাও তো সেলফিশ। তাদের অন্যায়কে তো আমরাও আশ্রয় দেই। আমরা কি এই প্যানেলের ৪ জন তাদের অন্যায়কে আশ্রয় দেই না? আমরা তাদের অন্যায় নিয়ে আমরা কতদিন প্রতিবাদ করলাম? তাইলে তো আমরা এই দেশে থাকতেই পারবো না। তারা যে অবস্থা, তাদের 1917 এ যান আর 1947 এ যান আর 48 এ যান, রোহিঙ্গার প্রবলেমে পৃথিবীর যত জায়গায় প্রবলেম আছে এটা তো ব্রিটিশের বানানো প্রবলেম, আমাদের না। রোহিঙ্গাতে এদিকে মারামারি হচ্ছে, এরা তো তাদের আর্মিকে ঠিকই ট্রেনিং করতে, শুধু তো লেবাননে আর্মিদেরকে ট্রেনিং দিচ্ছে না, রোহিঙ্গা তো তারা দিচ্ছে। তো তারা তো সব জায়গাতেই আছে। আর অস্ত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে যুদ্ধ তারা চায়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বললে এটা একটা রং হয়ে যাবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই 19 কান্ট্রি, 21 কান্ট্রি ইনভলভ না, মাত্র 3টা বা 4টা। জার্মানি আছে, ফ্রেঞ্চ আছে, বাকিগুলার তো নিজস্ব সামর্থ্য নাই যে তারা করবে। ইউকে কে তো আর ইউরোপের ভিতরে বলা যাবে না, আর তো ইউনাইটেড নেশন ইউকে আছে। বাট ইউনাইটেড নেশন যদি এইসব কথা বলে আবার জেরুজালেম থেকে বলা হয় যে সে তাকে ব্যান্ড করে দিলাম, তাহলে এই ইউনাইটেড নেশনই বা থাকার কি দরকার? একটু বলো আমাকে, একটু বুঝি। আসলে টোটাল ইন্টারন্যাশনাল যে সিস্টেম বা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক সিস্টেম, এটা আসলে খুব স্বল্প সময়ে কোনো কনক্লুশনে আমরা আসতে পারবো না। যেহেতু তুমি ডক্টরেট করেছো, ইউ আর দ্য সেক্রেটারি, আমরা কি এখনো কলোনিয়ালিজমের ভিতরে রয়ে গেছি? আমরা সাদা মানুষ দেখলে, ওয়েস্টার্ন ইউরোপিয়ান দেখলে, আমেরিকান দেখলে আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায়, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং আমরা এখনো উই ডোন্ট কাম আউট অফ, আমরা আমাদের বাউন্ডারি থেকে বাইর হয়ে আসতেছি না। আমরা এটার ভিতরে কি আমরা এখনো হাবুডুবু খাচ্ছি নাকি? এটা একটা বাস্তবতা যে আমরা কলোনিয়াল মাইন্ডসেটের ভিতরে যে দীর্ঘ সময় ছিলাম, 190 বছর বলি, 90 বছর বলি বা এর বেশি কম বলি, ওই যে মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে অবশ্যই সময় লাগবে। কারণ আমরা নিজেরা কখনো আমাদেরকে রুল করিনি, শাসন করিনি, অন্যের দ্বারা শাসিত আমরা হয়েছি বছরের পর বছর। এই কারণে ওই মাইন্ডসেট থেকে ফিরে আসতে আমার মনে হয় এখন আমি আর একটু ইরানের পক্ষে যাই। ইরান যদি না থাকতো তাহলে তো মনে হয় মিডল ইস্টই থাকতো না, আমি মনে করি। কারণ ইরান থাকার কারণে মিডল ইস্ট নিয়ে কথা, আমি তো এক রাত্রে সবাইকে ধুলাই করে নিয়ে যেত। কারণ তাদের তো ব্যবসায়িক বেনিফিট। তেল পানি ছাড়া যতই আমরা ইলেকট্রিক গাড়ি বানাই আর এই বানাই আর সেই বানাই, আমরা তো এই তেল ছাড়া তো আমরা চলতে পারবো না। এখনো মনে হয় 100 বছর পরে দেখা যাবে কি হবে, কারণ উই আর নট গোইং টু বি চেঞ্জিং এনিথিং। যদি ইরান ওই জায়গায় না থাকতো, ইরানের উপরে তো হাজার রকমের স্যাংশন, তারপরে ইরান বেঁচে আছে, যদিও তার দেশে 30% মানুষে পভার্টির নিচে। ইরান যদি না থাকতো তাহলে কি মিডল ইস্ট এক্সিস্ট হতো বিগত 20 বছরে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক কোশ্চেন। ইরান মধ্যপ্রাচ্যে আছে, এইটা যেমন একদিক থেকে অবশ্যই বেনিফিট, আবার ইরানকে কেন্দ্র করে একটা জুজুর ভয় তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যারা কান্ট্রি আছে, মুসলিম প্রধানত কান্ট্রি, তাদেরকে এই ভয়টা দেয়া হয়েছে যে ইরান তোমাদের জন্য থ্রেট। তোমরা যদি ইরানকে বাদ দিয়ে বরঞ্চ ইসরায়েলের সাথে সম্পর্কটা ভালো করো। দিস ইজ হোয়াট দি কলোনিয়ালিজম ডান। 5টা ছাগল থাকলে 5টা ছাগলকে ডিভাইড করা হয়। প্রথমে বলা হয় তোর কালার কালো, তোরটা সাদা, তোরটা ইয়েলো, তোরটা ব্রাউন করে। ছাগল 5টা এক জায়গায় থাকলে শিয়াল গিয়ে আক্রমণ করতে পারবে না। এই জন্য তো মিডল ইস্টের এই অবস্থা, তো এটা তো এরা বুঝবে। এই মুসলমানরা যদি না বুঝে তাহলে এদেরকে বুঝাবেন কিভাবে সেটা বলেন আপনি। না, আপনার প্রশ্নটা ঠিক, বাট আপনি ইন্ট্রোডাকশনে যে কথাগুলো বলেছেন, ওর রিয়ালিটি বা ওর রেশ এখনো এটা বহমান। ওই রেশ থেকে বের হওয়া আসলেই তাহলে আমাদের লাইফ টাইমে আমরা দেখবো না নাকি? এটাই না, অবশ্যই আমাদের আশা থাকতে হবে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং এই চেষ্টাটাও হচ্ছে একটা এই মানে সফলতার একটা অংশ। এবং ইসরায়েল প্যালেস্টাইন এই যে ইস্যু, এটা যদি আলোচনার ভিতরে না থাকে, আলোচনার বাহিরে চলে যায়, তাহলে এই সংকটটা দীর্ঘায়িত হবে। এই জন্য সবসময় বিষয়টাকে আলোচনার ভিতরে রাখা, এটা আপনি আজকে যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছেন, চয়েস করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং সামগ্রিকভাবে আপনি যেটা বললেন যে টোটাল ওয়ার্ল্ড পপুলেশন যখন এটাকে সিরিয়াসলি ডিল করবে, তখন হয়তো আশা করা যায় যে একটা পরিবর্তন, শান্তি আসবে। বাই হিউম্যান রাইট লয়ার, মিডল ইস্টের মানুষ কি আসলে হিউম্যান না? কারণ তাদের কি কোনো রাইটস আছে বা রাইট? কারণ তাদের যে সরকার, এদের এগেইনস্টে কিছু বলা যায় না।
So, নিজের গভর্নিং বডিতেও তারা আমাদের মতো ফ্রিডম অফ স্পিচ নেই। but interestingly, Hamas was democratically elected, basically, which is better than can be said for any of the other Middle Eastern countries in the area. They all have kings. So the only democracy in the Middle East that was Muslim was Hamas. So, but many of the king was made by the British. Sure. South family, you name them, they're all made by the British. Jordanian to the Jordanian king, he gives everything away. But anyway, my question Palestine is and Gaza has proved that there is no such thing as human rights. There is no such thing as international law. That's what it's proved. Now, these debates happen at undergraduate level when you study international law, and there's a debate in the first few lessons as to whether it even exists or not. And I think sensible people even 20 years ago would have said the definition of law means that if you break a law, at least in theory, you'll be punished for breaking the law. But that definition doesn't exist in international law because they have a club of nations that are permanently able to give a veto. So one of the principles of law is that the king is subject to the law. If the king breaks the law, he himself would be punished by the law. But in the way international law is structured, the king, America, or the other big countries that can veto, they are simply not subject to the law. So it doesn't exist, in my view. It didn't exist 20 years ago, and it's been proven not to exist now. Right. Let's go back to the subject. Where do you see what is happening in Lebanon? I'm not talking about Gaza. We've done many issues on Gaza. But Lebanon, it looks like things are moving now. Lebanon's a much more complicated issue for the rest of the Middle East because it's a sovereign nation which Israel has chosen to actually launch a grand invasion on very unsuccessfully so far. But that proves an existential threat to the other countries around them, particularly Jordan, even Saudi Arabia, and Kuwait, any other countries around there. They now know that they are within the idea of Eretz Israel, the Greater Israel Project. And Netanyahu hasn't hidden the fact that at every opportunity when he's shown what he believes Israel to be, he's shown maps of not Israel as it is now, but Greater Israel, which cuts into even Saudi Arabia, Lebanon, Syria, parts of Iraq as well. So the Arab nations that are around Israel are now getting quite nervous as to whether or not Israel Right, will. let me go into roll back. more details. Israel যত ভুল করে যুক্তরাষ্ট্র এখানে সাপোর্ট করে, what is it? Why? Sorry, the countries around support them. No, ইংল্যান্ড এখানে সাপোর্ট করে, ইউনাইটেড কিংডম এখানে সাপোর্ট করে। This is a colonial project. So if you look at colonialism in the past, England was very successful at genocide. Yes. Genocided the whole of North America, and it genocided the whole of Australia and New Zealand, pretty much. And they have successfully set up superpowers or first world nations there. Israel is the child of that genocidal sort of policy, and that's what they are doing in Gaza. But they can't do it on that level anymore, on that scale. And so they've got a problem. If you can't kill everybody, then how do you actually succeed? What Britain proved is you have to kill pretty much everybody before you can succeed in your project. So what they're doing is they're engaging in this theory of displacement, but they've already saturated Jordan with Palestine. Jordanian population is practically nearly 80% Palestinian. And Egypt is saturated to the point where they don't want to take anyone else on, and none of the other Arab do. So Israel's idea of displacement is coming up against quite a lot of pressure. Hezbollah is an opposition party to in Lebanon. Why they just saying Hezbollah, but because all the normal সাধারণ মানুষ তো সাফার করতেছে, it's not Hezbollah. Well, সাধারণ মানুষ is suffering. Hezbollah is part of the fabric of Lebanon. It's a terrorist organization which is classed that way in the US, other countries. But the vast majority, Even Hamas is classed as a terrorist. By the same countries. Yes. The rest of the world, most of the world's populations and countries simply don't class them. Even BBC had to apologize. Yeah, they did, yeah. They had to do apology because they did not say terrorists first. Everyone started grilling them. That's why they changed their tone. Sure. But the truth is that both those organizations, in the geography that they're in, are instrumentally woven into the fabric of infrastructure in both those areas. If you go to Lebanon, there will be hospitals that are run by Hezbollah. There are schools that are run by Hezbollah, graveyards. And in Hamas was the actual government of Gaza. So in order to come up with this narrative where
there's an excuse to target a group, well, Israel quite happily in Britain and America says Right. that they're Out of targeting the a terrorist script, do you organization. think Putin has anything to do with them? Oh, yeah, Any- certainly. I mean, he's simply very recently advised all Russian citizens to leave Israel, which of which there's like 1 million. So that certainly tells you that the Russian state and their apparatus thinks that the situation is about to escalate very significantly, to the point where their citizens in Israel are potentially not safe. In terms of Hezbollah and even with Hamas, of course, the material that's given to them by Iran comes from somewhere originally, and some of the sniper rifles that they have there, long range weapons, they don't have any facsimile in Iran, so it appears that they would have come from a more So where do you see all of this move heading to? Where do you see it? Where is it going? Well, now you can flip a coin, right? Today you can flip a coin because it all depends now on what Israel does with respect to Iran. If Israel targets nuclear or refinery oil facilities in Iran, then we've got a regional escalation. Iran's not just going to target Israel; it's going to blame the Arab countries that are facilitating Israel's capacity. That's what they said. Mhm. That's what they said. I seen BBC News last night. Iran clearly said if you facilitate, and they will facilitate, have to go over them now. And not just that, also, I mean, when the Houthis were fighting with the Saudis in the 8-year war, that conflict came to an abrupt end, mainly because the Houthis developed drone capacity that could actually target Saudi oil fields. And they put a couple of those across the bow of a couple of Saudi refineries. So that's when that conflict came to an end, because that is an existential threat to Saudi Arabia. Okay, but where do you see this is going? Where do you think this is heading to? Are we going to have a serious mess? Are we going to have a third world war soon coming next few years' time? Where are you I think it's going to de-escalate. Hasta siempre. I think this phase will de-escalate. The Americans are very clear in that they've said for the first time that they're not going to support Israel if they target But those. would Netanyahu listen to him because Biden is half dead, 2 months left, his regime, he's going to go. Trump might come in because, so... The problem with propaganda is that you end up eating your own vomit. So the Israelis have been pumping out quite a lot of propaganda about Iran being weak and what have you. Iran literally has just proven that they can target 1,200 anywhere, kilometers they can do. anywhere within Israel. fairly And they might even precisely. have some, different fluid within themselves, They may have got it from North Korea. They may have got it from Russia. We don't know. Well, what they did use a couple of nights ago is hypersonic missiles. Yeah. Which are Mach Which is 15, about 16. 1,200 miles. It goes 2,000 kilometers. Sure. So now and they got through the Iron Dome and their Falcon Yeah. defense without any problem at all. So Israel's been given a message, military message in practical form by Iran that, they can target and they can penetrate their defenses and they can lay military, might down. But where do they you want. think Iran has got the ability to do it because they've been under sanction for many, many years, 20 years plus? They're on Sanctions is what saved Iran, really. If it weren't for sanctions, because they're then- selling their economically they're not strong. 30% of the people are hand to mouth. Below poverty. If you look at the Middle East, any Muslim country that had the capability of industrial production has been bombed out of existence. So you had Saddam, who had the super gun. We sold it, frankly. But yeah, Iraq had. So capacity. if Israeli don't get no support from UK and America, they won't exist. They wouldn't exist in 48 hours. Yeah, they won't exist. Yeah, they wouldn't. But obviously, recently Keir Starmer said that we reduce, don't hold me for it, selling arms slightly there. 10%. 10%. So, But reality is different. Reality is we don't have any more arms left. If there is a serious war today in the world, we're in a serious mess because Ukraine war taken everything, Middle East taken. I read in the news that in an article, an American magazines, they said they need 10 years to top up. All the arms has been gone. So the manufacturer saying we need 10 years to fulfill our capacity. So it takes about 18 months for a country to recalibrate their industrial base in order to gear up to war. And we saw in the Second World War, it didn't take Germany 10 years to gear up into a serious world war.
So it can be done fairly quickly if you've got a state completely backing. The Americans geared up to the Second World War very quickly by just simply pouring money into and giving contracts out. But Russia most probably blown a lot of this, but they're still building and making that. And they're taking from North Korea. But do you think this is going to go anywhere, or it's just going to be a couple of ceasefires, and again we're going to go a few years and start? Let's come back to this. Where do you see it? But I think the reality is that the Middle East has never gone away as a problem. Our foreign policy, regardless of whichever government was in place, it doesn't matter who the prime minister of this country. Our foreign policy has been set in stone for 100 years. 100 years, yes. 100 years, yeah. And the US foreign policy is the same. So the only thing that will change that equation is military might in the region, is that policy can no longer be sustained physically. And that's it. Right. আপনি বলেন। ধরেন আমরা ধরে নিলাম যে এখন যুদ্ধের যে পরিস্থিতিটা আছে এটা না হয় বন্ধ হয়ে গেল, আপাতত এই টেনশনটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা তো এই ঘটনাগুলো গত 75 ইয়ার্স হয়ে দেখে আসছি। কাজে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, এটা যদি বন্ধ হয়েও যায় তবু প্যালেস্টাইনের যে সাধারণ মানুষ, অথবা লেবাননের যে সাধারণ মানুষ, অথবা মিডল ইস্টের সিরিয়ার মতো দেশের যে সাধারণ মানুষ, তাদের সাফারিংস কখনো বন্ধ হবে না। এখন আপনি আলোচনার শুরুতে সেকেন্ড যে ডিসকাশন আপনি গিয়েছিলেন সেখানে আপনি কিছু ইস্যু তুলেছেন। আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলা উচিত। দেখেন, আজকে তো না হয় মুসলমানরা আপনার প্যালেস্টাইনে আছে, কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই প্যালেস্টাইনটা কাদের দখলে ছিল? এটা তো কোনো সময় দখলে ছিল খ্রিস্টানদের, কোনো সময় দখলে ছিল ইহুদিদের। এবং ইহুদিরা যখন ক্ষমতায় ছিল তখন খ্রিস্টানদেরকে মেরে একদম শূন্য করে দিয়েছে, আবার যখন খ্রিস্টানরা এসেছে তখন ইহুদিদেরকে মেরে এখান থেকে তেড়ে দিয়েছে। এবং ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে যখনই কেউ ওখানে ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা সহাবস্থান করতে পারেন। প্যালেস্টাইনের ইতিহাসে, শুরু থেকে প্যালেস্টাইনের ইতিহাসে শুধুমাত্র মুসলিমদের আমলে মুসলিম, খ্রিস্টান, তারপরে হলো আপনার ইহুদি সবাই সমভাবে বসবাস করতে পেরেছে। কিন্তু এর আগে যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি যেমন প্রশ্ন করছেন যে তাহলে এই সমস্যাটা কোথায়? দেখেন, হিজবুল্লাহ তৈরি হয়েছে কিন্তু 1980 সালে। 1980 সালের আগে কিন্তু হিজবুল্লাহ ছিল না। এখন হিজবুল্লাহটা তৈরি হয়েছে কিন্তু এটা একটা অকুপেশনের কারণে। ইভেন আপনি যদি হামাসের কথা বলেন, হামাসের কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। আমরা দেখেছি হামাস তৈরির আগে এখানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ছিল। কাজে এখানে যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে এটার মূল কারণ হলো অকুপেশন। আমরা যদি অকুপেশনটা থামাতে না পারি তাহলে এই সমস্যার সমাধান হবে না। যেমন এখানে একটা বিষয় আছে, যেমন আপনি কোশ্চেন করেছেন যে এখানে যে কলোনাইজেশন যেটা হচ্ছে, এটা প্রবলেমটা কার? প্রবলেমটা কি কলোনাইজারদের নাকি কলোনাইজদের? ব্রিটিশরা আমাদের দেশে গিয়েছে, আমাদের সাবকন্টিনেন্টে গিয়েছে, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে যে গিয়েছে ব্রিটিশরা তো ব্যবসা করতে গিয়েছে। ব্যবসা করতে গিয়ে তারা যে আমাদের যে অকুপাই করেছে, এখন এই দোষটা কি ব্রিটিশদের ছিল নাকি আমাদের ছিল? ডেফিনেটলি আমাদের দোষ ছিল, আমাদের প্রবলেম ছিল, আমাদের নিজেদের লোকজন বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে যে ব্যবসার নামে একটা লোক গিয়ে সে তার এথিক্সে করাপ্ট করতে পারে না, সে তো সবকিছুকে পলিটিসাইজ করতে পারে না। এই রাইট তো কারণ নেই, এটা হিউম্যান রাইটসের ভিতরে থাকতে পারে না, এটা বিজনেস রাইটসের ভিতরে থাকতে পারে না। কিন্তু ব্রিটিশরা তো এই কাজটা করেছে, বা আমেরিকানরা তো এই কাজটা করছে। ফ্রান্স হলো আপনার, তারা হলো ইয়েতে গিয়েছে, আফ্রিকাতে গিয়েছে, আফ্রিকাতে গিয়ে প্রত্যেকটা দেশকে ব্যবসার নামে হলো তারা কলোনাইজ করে ফেলেছে। সুতরাং এইখানে কলোনাইজার এবং কলোনাইজড আমরা কাউকে আসলে এখানে মানে করতে পারবো না, সমভাবে দোষী। এখন আমার কাছে মনে হয় যে আমরা যদি এর সমাধান করতে চাই তাহলে পারে কয়েকটা ওয়ে আছে। ফার্স্ট যেটা, সেটা হলো আপনাকে অকুপেশন বন্ধ করতে হবে। যেভাবে হোক ইসরায়েলের অকুপেশনকে যদি বিশ্ব বন্ধ করতে না পারে তাহলে এই যুদ্ধ কখনো থামবে না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আমার কাছে মনে হয় যে রিয়েলিটি যেটা বলে সেটা হলো যে ইসরায়েলকে ব্রিটেন অথবা আমেরিকা অথবা পশ্চিমা বিশ্ব তারা অস্ত্র দেওয়া বন্ধ করতে পারবে না। এখানে তো পয়সা, জি, যেহেতু এখানে নির্বাচনী ব্যবস্থা আছে, এটা কোনো প্রকারই সম্ভব না। সেই জন্য এখন একটা ওয়ে আছে, যদি মিডল ইস্টের সব মুসলিম কান্ট্রিজ গুলো যদি এক হয়ে যায়, না আমি এটা একটা সম্ভাবনার কথা বলছি, একটা সম্ভাবনার কথা বলছি, ইন কোর্স অফ টাইম এটা হতেও পারে, আমরা আশাবাদী হব, তাহলে হয়তো কিছু একটা করা সম্ভব। থ্যাংক ইউ, আসতেছি আপনার কাছে ভিউজ। আমরা একটা ছোট্ট বিরতি যাইবো, তারপরে আপনার কাছে কিছু ফোন করলে বলছে লেটস গো ফর এ ব্রেক। থ্যাংক ইউ।
viewers, welcome back. Right, let's go to you by we've been talking at to এরকম সেরকম. Going back to Iran. ইরান তো তার নিজের দেশকে ডিফেন্স করতে হবে. ইসরায়েল তো তাদের নেতাকেও মারল সিরিয়াতে আসার পরে. সো এইটা কি মানুষ দেখে না যে ইসরায়েলি কি করতেছে, তাদের সব বড় বড় নেতাদেরকে টার্গেট করে মারতেছে. তো ইসরায়েল তো তার নিজেকে ডিফেন্স করতে হবে না, না এরকম সে চুরি পরে বসে থাকবে? কারণ অনেকে বলা বলি করতেছে যে 200টা ছাড়ার কি দরকার ছিল, এই মাইকটা লাগানোর কি দরকার? কতদিন একটা মানুষ বুলি হবে? কারণ আমার কাছে মনে হয় যে ইসরায়েল বুলি করে ইরানকে সবসময়, এবং প্রপারগান্ডা চালাচ্ছে এই দেশে সেই দেশে, কারণ তাদের নিজেরই তো নাই. তারা কিভাবে সমস্ত মিডল ইস্টে আবার বাসস্থান বানাবে আমাকে বোঝান একটু. আপনার কথার সাথে আমি একমত। আসলে ইসরায়েল শুরুর থেকেই যেটা আমরা বলি যে আহ, আহ, ইরানকে পোক করছিল আর কি, যে এই যুদ্ধে জড়ানোর জন্য। বাট যুদ্ধে ইরান জড়ায়নি। এই ইভেন ইসমাইল হানিয়া মারা যাওয়ার পরেও তাদেরকে একটা প্রমিস দেওয়া হয়েছিল যে যদি তুমি ফার্দার অ্যাটাক না করো তাহলে হয়তো একটা লং টাইম সিজ ফায়ার এগ্রি করা যাবে ইসরায়েলকে। এবং সেই আশায় আশ্বস্ত হয়ে কিন্তু তারা ফার্দার অ্যাকশন ইমিডিয়েটলি তখন যায়নি, এবং যার কারণে ইরানকে বিশ্বব্যাপী ক্রিটিসাইজ সম্মুখীন হওয়া লেগেছে যে ইরানের প্যালেস্টাইনের সর্বোচ্চ নেতার মৃত্যুতে তোমার দেশে হলেও তুমি তাকে সিকিউরিটি দিতে পারোনি, এই জন্য তারা অনেক ক্রিটিসাইজের সম্মুখীন হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখলাম যে 1 বছরে প্রায় 6 মাসের ব্যবধানে 2বার যেটাই বলি আমরা যে হামলা করা হলো, এটাও কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো যে 6 মাসের ব্যবধানে প্রায় 2000 মাইল দূর থেকে ইসরায়েলে হামলা করা হলো, যেটা আসতে 12 মিনিট মতো লেগেছে আমরা দেখলাম আর কি। এটাও আমার কাছে সিম্বলিক হলেও আমি এখানে পজিটিভ কিছু ইম্প্যাক্ট দেখতে পারি আর কি। অন্তত যদিও মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এটাকে কোনোভাবেই, মিডিয়াতে তারা বলার চেষ্টা করেছে, কোনো রকম ক্ষতির সম্মুখীন হয়নি, তারপরও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই হামলার সিম্বলিক অনেক ইম্প্যাক্ট আছে, এবং এইটা মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশের ক্ষেত্রেও তারা হয়তো রিকনসিডার করবে। ইসরায়েল তো বলতেছে তারা একসাথে সব দেশে মারতে পারবে, একসাথে সবাইকে মারতে পারবে, সেই ক্যাপাসিটি হয়তো তাদের আছে। বাট যেহেতু ইরানের পক্ষ থেকে এটা করা হয়েছে, সিম্বলিক অর্থেও এর ইম্প্যাক্ট আছে, এটা আমি মনে করি। ইরান কি আসলে পারবে এদের সাথে কয়েক মাস টিকে থাকবে? তারা কি অর্গানাইজ এনাফ? আমরা তো ইন বিটুইন ইরানের রিয়ালিটি আমরা হয়তো সেভাবে জানি না, মিডিয়ার মাধ্যমে যতটুকু আমরা জানতে পারি। তবে দীর্ঘদিন ধরে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ইরান ইন টার্মস অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সায়েন্স এবং তাদের সেখানকার লেখাপড়ার মান, সায়েন্টিস্টদেরকে প্যাট্রোনাইজ করা ফ্রম দ্য স্টেট, এই কাজগুলো তারা দীর্ঘদিন থেকে করে আসছে। এরকম রিপোর্ট বা মিডিয়া রিপোর্ট আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি আর কি। এবং তারা যে বার্তাগুলা মোটামুটি দিয়ে থাকে আর কি, সেই বার্তাগুলোর সত্যতাও আমরা বিভিন্ন সময় দেখেছি আর কি। তো আমার কাছে মনে হয় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরান ইন টার্মস অফ ক্যাপাসিটি, ইন টার্মস অফ পাওয়ার গেইনিং, স্পেশালি ফর দ্য সায়েন্স এন্ড টেকনোলজিক্যাল লেবাননে কি এখনো আমেরিকান বেস আছে না নাই? লেবাননে আমেরিকান বেস তো আছে, এখনো আছে, এবং সেখানে এবং এর পার্শ্ববর্তী দেশগুলো যে হুমকিটা দিয়ে রেখেছে যে যদি এসকেলেশন হয় হামলার, তাহলে আমরা ওই বেসমেন্ট গুলোতে অ্যাটাক করবো আর কি। এটাও ইউএস এর জন্য একটা, আমার কাছে মনে হয় একটা কাইন্ড অফ হুমকি স্বরূপ। তারা যদি এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে না পারে, অনলি 5 উইকস টু দ্য ইলেকশন, আমার কাছে মনে হয় যে। তাহলে আপনি তো আমাকে বিগিনিং এ বলেছিলেন যে ইরানটা একটু ডেঞ্জারাস ফর হোল মিডল ইস্ট, আমার কাছে মনে হচ্ছে এটা পজিটিভ সাইন। না, এটা অবশ্যই পজিটিভ সাইন, আমি আপনার সাথে এগ্রি। বাট এই যে পাওয়ার গুলা তাদের কাছ থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর কাছে ইরানকে একটা হুমকির মতো করে তুলে ধরা হয়েছে যে ইরান ইজ মোর আনসিকিউরড দেন ইউর অ্যাকচুয়াল এনিমি। এই মেসেজটা তাদেরকে দীর্ঘদিন ধরে। আচ্ছা, আমি যদি আর অন্যরকম বলি আপনাকে, দেখেন আপনারা তো অনেক রিসার্চ করেন, আমি যদি বলি যে ইরান শুধু শিয়াদেরকে সাপোর্ট করে মিডল ইস্টে, সুন্নিদেরকে না, তাহলে হবে না কথাটা? যদিও মধ্যপ্রাচ্যের মানে পলিটিক্যাল সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, বাট আমার কাছে আপনার এই ওয়ান সেন্টেন্স কনক্লুশনে আমি এগ্রি না। ঠিক আছে, মানে আমি তো এগ্রি করার জন্য কথাটা বলি নাই। তাহলে ইরান কাদেরকে ট্রেন করতেছে, কিভাবে বানাচ্ছে? আমার কাছে মনে হয় সামগ্রিক মুসলিম যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই মূলত ইরান কাজ করে দীর্ঘদিন যাবৎ। হয়তো আমরা আমাদের ন্যারেটিভ থেকে এটা বিভিন্ন আঙ্গিকে দেখে থাকি, বাট আমার ক্ষুদ্র অবজারভেশনে মনে হয় ইন টার্মস অফ মুসলিম এই আইডেন্টিটিকে বেস করে তারা মূলত মধ্যপ্রাচ্যের তাদের দীর্ঘ পরিকল্পনা বা কার্যক্রম পরিচালনা। ইরান তোমার যদি মুসলিম কোনো দেশ থাকে তাদের মধ্যে তারাই সবচেয়ে উন্নত। এখন তারা তাদের ড্রোনগুলা বিক্রি করে রাশিয়াতে, নর্থ কোরিয়াতে, মানে তারা কিছু বানাতে পারতেছে। আমরা তো জানি না, তারা যদি এতই নড়বড় থাকতো তাহলে তো আর 200টা ছাড়তো না, আর 300টা ছাড়তো না। এবং আকাশে আটকানো এক কথা, মাটিতে গিয়ে তো 30টা তো পড়ছে, এক্সপার্টরা বলতেছে 30।
কিন্তু মিডিয়া থেকে কিছু পাওয়া যাবে না কয়টা মারা গেছে কয়টা উঠছে, ওটা তো আর এরকম না, কারণ এরা ইসরায়েলের ভিতরের কারবার। হয়তো ওইখানে কেউ 100ই মারা গেছে, কিন্তু খবর পাওয়া যাবে না কয়টা মারা গেছে। বা এই এখন 100টা মারার জন্য কি এরা গিয়ে আবার 100,000 মারবে নাকি, সেটাও তো একটা কথা। জি, এই জন্য আমি এই বিষয়টা এই জন্য বললাম যে তারা যখন অ্যাটাক করে তারা কিন্তু পূর্বে ইউএসএ কে ইনফর্ম করে ইন অ্যাডভান্স, এবং এইটার নিশ্চয়ই একটা কার্যকারিতা আছে যে তোমাদেরকে আমি ইনফর্ম করেই মূলত আমার সক্ষমতাটা আমি প্রকাশ করলাম। এবং তারা কিন্তু কোনো সিভিলিয়ানদের উপর নরমালি অ্যাটাক করে না, তারা মেইনলি অ্যাটাক করে যে আর্মি যে বিষয়গুলো আছে ইরানিয়ানরা, তারা সিভিলিয়ানদের উপর নরমালি জেনারেলি অ্যাটাক করে না। আচ্ছা, তো এইটাও একটা গুরুত্বপূর্ণ বার্তা যে in terms of human rights issues they are more protected. আপনারা কি মনে করেন যে এটা আরেকটু মেসি হবে, না এখানেই সমাপ্ত হয়ে যাবে? এইটা ভাই যেটা বললেন যে এখন ইসরায়েলের পক্ষ থেকে যে রিঅ্যাকশনটা হবে এর উপরেই মূলত ডিপেন্ড করছে আগামী মাস অথবা আগামী 6 মাস অন্তত মধ্যপ্রাচ্যের অবস্থা কোন দিকে যাবে। আচ্ছা, এটাও হতে পারে যে আমি তো লেইম্যান, যে প্যালেস্টাইন থেকে মানুষের ফোকাসটাকে একটু দূরে নেওয়ার জন্য এটা? আমরা জানতাম যে এর আগেই যখনই ইলেকশন হতো, আমেরিকার ইলেকশন, মানে আমি ইসরায়েল কি ফোকাসটা আসলে প্যালেস্টাইন থেকে একটু এসকেপ করতে চাচ্ছে নাকি? গাজায় তারা তো ব্যর্থ হয়েছে। তাদের প্রধান টার্গেট ছিল যে গাজা থেকে সম্পূর্ণ তাদের হামাসকে ব্যর্থ তো নিধন করবে, সেখানে তারা ফেইল হয়েছে। এটা কমপ্লিটলি ফেইলিয়ার। না, গাজা মানে হামাস তো বাইরে করা যাবে না। তাদের যে 251টা নিছিল, এটার মধ্যে 251টা তো করতে পারে না, 170টা করতে পারে নাই। কতগুলো মারা গেছে এখন পর্যন্ত কোনো হিসাব নেই। সো দে হ্যাভ ফেইলড। এখন সারা দেশ খুঁজে যদি এখন তোদের হোস্টেজ পাইলে না, তাহলে তোমার এত ইন্টেলিজেন্ট কি নিয়ে এত বড়াবড়ি করা? এর মধ্যে আল জাজিরাকে ব্যান করে দিয়েছে অফিসিয়ালি। তো এখন আর আমরা ভালো কিছু দেখার মতো আমাদের নেই, কারণ তাদের ক্ষমতা যে এরকম, তারা ইউনাইটেড নেশনের চিফকে বলে যে তুমি আমার দেশে আসা অ্যালাউড না। সো ইউ নো দে আর প্লেইং এ মাফিয়া কার্ড। এবং রিপিটেডলি দে ইগনোর দ্য রিকোয়েস্ট অফ দ্য ইউএস প্রেসিডেন্ট। রাফাতে আক্রমণ করলো, এরপর সিজফায়ার কে কোনো এটা কি আসলে তারা রিফিউজ করতেছে, এটা আর একটা আইওয়াশ গেম, কে জানে? না ভাই, যেটা বললেন যে প্যারাডক্সিক্যাল, এটাও একটা রিসেন্ট এক্সাম্পল যে একদিকে ইউএসএ বলছে যে সিজফায়ারের জন্য তোমরা এগ্রি করো, আবার একই সাথে ইউএনএ যখন রেজলিউশন আসে অথবা ভোটের প্রশ্ন আসে সিকিউরিটি কাউন্সিলে, তখন ইউএসএ ইজ দ্য অনলি কান্ট্রি হু অপোজ দ্য ভোট। তো এই প্যারাডক্সিক্যালের এই যে সিচুয়েশন, এখান থেকে একটা পিসফুল সেটেলমেন্টে আসা আসলেই একটা কষ্টকর এবং আশঙ্কা। বিলাত বলতে আমরা যে দেশে থাকি, আমাদের যে দুমুখী ডাবল স্ট্যান্ডার্ড একটা আচরণ, এদিকে বলতেছে তারা সিজ ফায়ার, এদিকে আবার ইসরায়েলকে সমর্থন করে। আমি where do you see this? এটা কোথায় দেখতেছো? হাউ? এটা তো অবশ্যই খুবই মানে দুঃখজনক, এবং বিইং এ সিটিজেন অফ দিস কান্ট্রি এটা আমাদের জন্য আসলে মানে অবশ্যই এটা আমাদের জন্য দুঃখজনক, লজ্জাজনক যে আমরা একদিকে ভাই যেটা শুরুতে বললেন যে আমরা হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, আমরা এই দেশের নাগরিক হিসেবে যেভাবে গর্ববোধ করি, ঠিক একই দিকে যখন আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন, জেনোসাইডের পক্ষে সব ধরনের সাপোর্ট দেওয়া হয়, সেটা তো অবশ্যই দুঃখজনক। এবং তবে আশার দিক হচ্ছে যেহেতু মানুষজন এই বিষয়ে সচেতন হয়েছে, আমরা দেখেছি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এর সময় প্রচুর প্রোটেস্ট হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিউম্যান হিস্ট্রি, নট অনলি ইন দ্য ইউকে, ইন আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। এইটা আশার দিক জায়গায়। এবং একটা রিসেন্ট আমি একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে মোহাম্মদ বিন সালমান সে বলছে যে আমি প্যালেস্টাইনের বিষয়ে অতটা কনসার্ন ছিলাম না, কিন্তু আশঙ্কাজনক বিষয় হচ্ছে 70% পপুলেশন অফ মাই কান্ট্রি দে আর নাও অ্যাওয়ার অ্যাবাউট দ্য কনফ্লিক্ট, অ্যাবাউট দ্য সিচুয়েশন। একই ঘটনা হচ্ছে বিশ্বের অন্যান্য মানুষের, তারা এই বিষয়টা হয়তো ওইভাবে জানতো না যেভাবে জেনেছে গত 1 বছরে। আসলে এই বিষয়টা কি, কনফ্লিক্টের মূল বিষয়টা কি, কারা এখানে ভিকটিম, কারা এখানে কনভিক্টেড এবং কারা মূল পারপিট্রেটর। এই কারণে আমার কাছে মনে হয় জনগণের ভিতরে একটা সচেতনতামূলক বিষয় জাগ্রত হয়েছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এর পজিটিভ বিষয়গুলো আমরা দেখতে পাবো, এবং তার রিফ্লেকশন আমরা দেখলাম যে 143 countries they proposed for the ceasefire and only 14 countries who opposed the proposition. Only USA is the main powerful country and 34 countries they were in absentia. তো এটাও একটা ডেভেলপমেন্ট আমার কাছে। 195 এর মধ্যে 100 কতটা? 143 রাষ্ট্র তারা যদি পক্ষে ভোট দেয়, ইভেন প্যালেস্টাইনকে ইউএন এর মেম্বার করার জন্য যদি ভোট দেয়, মানে দে হ্যাভ হিউজ পাবলিক সাপোর্ট অ্যাট লিস্ট। আমাদের কি তেলের দাম বাড়বে আবার এই ক্রাইসিসে? যেটা মনে হচ্ছে যে ব্যারেল প্রতি 1 পাউন্ড করে বাড়তে পারে যদি এই অ্যাট লিস্ট 1 সপ্তাহ যদি এই সিচুয়েশন থাকে। কিন্তু আমাদের তো 2 বছরের রিজার্ভ থাকে, কিন্তু 2 বছরের রিজার্ভ থাকা সত্ত্বেও তেলের দাম বাড়বে কেন? আমাদের তো তেল আছে। তো
এটা কি বাড়ার দরকার? আমরা জানি যে উইথ ডিউ রেসপেক্ট টু এভরি হেড অফ দ্য স্টেটস, যখনই কোনো ইস্যু হয় তখন মানে রাষ্ট্রগুলা তারা চেষ্টা করে পাবলিকের উপরে ওই বিষয়টা চাপিয়ে দিয়ে সেখান থেকে অতিরিক্ত কিছু মূল্য আদায় করতে, হয়তো কোনো দেশে কম কোনো দেশে বেশি। তো সেই ক্ষেত্রে যখন একটা আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যখন ক্রাইসিস শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু তেলের মূল্য আর একটা প্রশ্ন নেক্সট, আমি স্ক্রিপ্ট গুলো শেষ করতেছি। ইসরায়েল চায় যে তোমার হামাস সারেন্ডার করুক, তাহলে যুদ্ধ বন্ধ হবে। এটা তো কোনোদিন সম্ভব না, তাহলে কি যুদ্ধ বন্ধ হবে না? ঠিক ভাই যে কথাটা বলেছিলেন যে এই হামাস তো তৈরি হয়েছে 1984-এ, বাট এই কনফ্লিক্ট তো শুরু হয়েছে এর আগেও। আমরা যদি মনে করি যে হামাস আগামীকাল সারা বিশ্বে হামাস বলতে কোনো শব্দ নেই, তারপরেও তো এই যে অকুপেশন, এই অকুপেশন তো শেষ হচ্ছে না। এই জন্য আমার কাছে মনে হয় অ্যাজ অ্যান অবজারভার এই বিষয়গুলো হামাস, হিজবুল্লাহ, এটা জাস্ট কাইন্ড অফ পার্ট অফ এক্সকিউজ। মূল বিষয়টা হচ্ছে আমরা যে অকুপাই করেছি ইললিগালি, আনএথিক্যালি, উইদাউট দ্য ম্যান্ডেট, উইদাউট দ্য অথরিটি, এইটাকে কিভাবে লিগালাইজ করা যায়, নর্মালাইজ করা যায় মানুষের কাছে, এই কারণে এই বিষয়গুলো তৈরি করা হয় এবং এগুলো প্রথমে মিডিয়াতে হাইলাইট করা হয়। এখন কি ইসরায়েলের উদ্দেশ্য কি গাজা ফুলি অকুপাইড করা, না এটা শুধু ধ্বংস করে দেওয়া? আমার কাছে মনে হয় এই সিচুয়েশন বা এই ইস্যুকে এইভাবে বছরের পর বছর রাখা, যাতে 41,000 মানুষ মারা গেছে, এটা তো আমরা হয়তো আরো বেশি। তাদের রিয়াকশন দেখে তো মনে হয় না যে কোনো মানুষ মারা গিয়েছে, বরঞ্চ তারা বলে যে তারাই ভিকটিম। তারা তো এরা মানুষ হিসেবে গণ্য না, গণ্য করতেছে না। করে না, এবং তারা মিডিয়াতে যেভাবে আসে বা তাদের যে স্টেটমেন্ট, মনে হয় তারাই হচ্ছে ভিকটিম এবং যারা মারা গিয়েছে তারাই প্রকৃত দোষী। একটু পরে আসতেছি। Where are we going to head to this? This discussion is not going to take us anywhere, are we? Yeah, discussions don't seem to be getting too far, really. Yeah. So whether it's Biden, the head of the US, or any of the European, doesn't matter what they say, and that's if they're being honest about their foreign policy statement. Because with Biden, on one hand, he wants a ceasefire. The very same day he's doing that, he's delivering $1 billion worth of bombs to the self-same speaking against. So there's either a two-facedness there, or there are contradictory issues going on. At the same time. I know you always answers ruthless. North America has taken from Israel all their ambassadors, but so majority of them, so-called Muslims, তারা তো তেল মারে রুবিয়ে বইয়া, বাহরাইন খো আর মরক্কো খো আর এরা তো সবর এম্বাসি ঠিকও আছে ইসরায়েলের, এত তো দেখার বাদে সম্পর্করে আরো নরমালাইজ করে। ইজিপ্টে আবার খোর যে ইসরায়েলের স্টেট হিসেবে দেওয়া হয়েছিল। So আমরা এই মুসলমান কান্ট্রি হইয়া কিতা করতাম? The problem is you're classifying it. They're not countries. We don't have countries. We have tracts of land where we have puppets who dance on string. So we can't expect them to say anything other than the puppet masters tell them to. Even still. So ব্রিটিশ রাজ শেষ হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। এখন পর্যন্ত এই পাপেট সকল কিতা পৃথিবীতে থাকলো না, আমরা কিতা করলাম? What did we achieve? Well, the problem is that we have countries that were created to be dependent with right angle lines. And it's the same theory as to why the European economic zone was created, so that France and Germany would be dependent on each other economically, and therefore they won't war. But in the Middle East, they were these countries that never existed before were put together in order to be entirely dependent on foreign power and on foreign, and so we can't. So Brazil তোমার গেছে কি, চিলি গেছে কি, so বাহরাইন কেন যাইতে পারে না, মরক্কো কেন যাইতে পারে না, বলে আমার এমবাসি দরকার, তুই মুসলমান মারবে। So for example, Jordan, that's a really good example. Jordan's got 3 days worth of grain, food. That's it. It's got 60% of its water comes from Israel, 90% electricity. Right? Israel doesn't need to fight Jordan; they just need to switch the electricity on, and then they'll actually. Why they couldn't make their own electricity, for God's sake? No, they could, but in part of these agreements, the Abraham Accords, they've agreed not to be dependent. So you have to wonder what sort of a leader agrees to that type of dependence. State Puppets. Well, exactly. So I don't look to them as leaders. Leaders will come when those governments. So you are telling me that this sort of problems is going to be remain where it is. It's not going to solve. This is a Punch and Judy show. Lots of puppets. There's no point listening to them. When they are swept aside, then there'll be leadership in the country be drawn as a map. But how long not in our lifetime? I don't know. I mean, you've seen governments recently Bangladesh evaporate overnight. Yeah.
but that's also at the instigation of foreign powers as well. Yes. So it sort of depends on how much China and Russia want to play in somebody else's playground, really. But do you think the world is going to divide into three pieces now? I think, Russia and the others are going to play a big power. I think America, Britain's going to play another power like that. I think we have people who are in power who are from a certain generation, and they grew up at a time when there was a Cold War, and they don't have much imagination, so they're reimagining a Cold War scenario. That's what starting BRICS as a separate and versus the US sort of segment side. It's all the same old ideas. And unless there's a third force that really decides that paradigm is unacceptable to them, maybe the Chinese can balance side, then we'll end up in a situation where old men with old ideas find orders paradigm again. So in a simple word, we don't know what is going to happen. Almighty knows the Biden best. doesn't know what's happening right now. He's the leader of America. So Biden don't know nothing at the moment. Right, let me come back to you guys. Let's see who's on the line. Hello, assalamu alaikum. Let me take few phone calls. Hello, assalamu alaikum. জি ভাই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম সুন্দর টপিক আলাপ করলা কিন্তু ঘটনা হইল 1947 আর 48 তো ব্রিটিশ এই ট্রাবলটা ক্রিয়েট করিয়া তুই আইছে কিন্তু আমরা যে মুসলমান দেশ সকল আছে নামে মাত্র আমরা মুসলমান নামে তো আমরা কিচ্ছু করি না এই ফিলিস্তিন জীবনে তো স্বাধীন হইতো না বাস্তব যেটা আর এই স্লটারিং হইতে আছে আপনার ইনোসেন্ট মানুষ সকল মরে কোনো মুসলমান দেশে হইয়া তো কিছু করে না ডু অর ডাই যদি করার চেষ্টা করতো যে মানে ছোট এক দেশ জাস্ট গেট টুগেদার এন্ড ওয়াইপ দেম আউট এরকম একটা সিচুয়েশন হলো তো ওয়ার্ল্ড একবার দেখলো না যে ওয়ার উই স্ট্যান্ড ওয়াই কান্ট উই ডু খালি তো বড় বড় কথাও না জি আমরা আসলে প্রোগ্রামে এগুলো আলাপ করছি ভাই বেসিক্যালি মিডল ইস্টের মেজরিটি কান্ট্রি আসলে ইন্ডিপেন্ডেন্ট নাই তারাও বেশি দোষে যাইতো না কারণ তারা সবার উপরে বিগ ব্রাদার ইজ ওয়াচিং দেম এন্ড টেলিং দেম হোয়াট টু ডু অ্যান্ড আসলে তো আমরা বৃষ্টি ওর তোমার প্যালেস্টাইন বৃষ্টি ওর আর আমরা সাতটি লন্ডন ধরলে তো খামাইতো নাই সাতটি আমরা হনো গিয়া ধরতে হইব আর হিনোর মানুষরা যদি না ধরে আমরা যতই গবেষণা করি না কেন খামাইতো নাই বিকজ আমেরিকা অ্যান্ড ব্রিটেন ইউরোপিয়ান কান্ট্রি তারা যেটা ডিসাইড করে ওটা হইব অ্যান্ড দ্যাটস হাউ ইট ইজ রাশিয়ার দেখো যুদ্ধ থাকি তেল অনেক মানুষ রিসেন্টলি বিলিয়নিয়ার্স হয়েছেন অ্যান্ড দ্যাট ইজ বিকজ এই অয়েল অন্য দেশে যায় হনো গিয়া রিফাইনারি স্টিকার লাগে আবার ইউকে দাইয়া ঢুকি যায় শেষ দ্যাট স্টিল মেকিং মানি দে বিকেম বিলিয়নিয়ার্স সো ব্রিটিশের তেলের দরকার আছে আমেরিকার দরকার আছে আমেরিকার যদিও কিছু আছে বাট মানে আল্লাহ লাগে এর আছে কারণ তেল তো আর ইতারে দিছুন না আমরা কাছে দিয়ে রাখি দিছুন তো ইতার লাগি এই অবস্থার মাঝে আছে বাট ফ্যাক্ট হলো যে আসলে ওয়ার্ল্ড তো আসলে আমরা উই আর ভার্জ অফ একটা সিরিয়াস কিছু কোন সময় হইব নো ওয়ান নোজ বিকজ আই থিঙ্ক ইজ আউট অফ কন্ট্রোল আই এম নট অ্যান এক্সপার্ট আমি মনে করি আউট অফ কন্ট্রোল আর আমরা যে চিন্তা শক্তি আছে আসলে এগুলা কার্পেটের নিচে এটা অনেক বড় বড় পলিসিগতভাবে উপর থেকে এটা গেম খেলা হয় আমরা এই লেভেলের চিন্তাও নাই আমরা এই চিন্তাতেও গেছি না কার কি বেনিফিট হইব হয়তো আস্তে আপনি দেখা যায় প্যালেস্টাইন ইউনিয়নের মাঝে তোমার সুইচ ক্যানেল একটা হয়ে গেছে কারণ আপনি যখন অন্যান্য এক্সপার্ট হলোর অপিনিয়ন শুনবা সো একজনের অপিনিয়ন আছে ইউ জাস্ট ডোন্ট নো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এনিওয়ে থ্যাংক ইউ ফর ফোন কল লেটস সি নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আপনি অডিও না কমাইলে আমরা শুনতে পারলাম না সরি জি আসসালামু আলাইকুম ভাই জি ভাই বলুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটা এই মুহূর্তে চলছে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন ছিল যে ইসরায়েলকে থামাবে কে বেস্ট অফ মাই আন্ডারস্ট্যান্ডিং পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া আমার মনে হয় না কেউ ইসরায়েলকে থামাতে পারে যদি আমেরিকার দিকে দেখেন তাহলে পরে যারা সেখানে আছে যে সেই এইপ্যাক যারা আছে তারা ট্রাম্প তো বলবে যে ওখানে নিউক্লিয়ার বম্ব মারো আর দে অল স্ট্যান্ড উইথ ইসরায়েল নাম্বার ওয়ান যখন 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 হুথসিদের ইরান সাপোর্ট করে তখন বলা হয় ইরান ব্যাকড কিন্তু যখন আমেরিকা জার্মানি ইউকে যখন সাপোর্ট করে ইসরায়েলকে তখন কেউ বলে না যে এই সমস্ত কান্ট্রিজ
ইসরায়েল, এটা কেউ বলে না। আপনি যদি আজকে রাজনীতির দিক থেকে দেখেন, আমি বসে চিল্লাতে পারি অনেকক্ষণ, বাট যারা দেশ চালাচ্ছে, যেমন ধরুন কনজারভেটিভ 4 জন লিডার যারা আছে, তার মধ্যে 2 জন হচ্ছে তাদের একেবারে তাদের হয়তো ইসরায়েলি পাসপোর্টই আছে কিনা আমি জানি না, তাদের থাকতে পারে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড। তো 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 কে থামাবে? যদি কামালা হারিসকে দেখেন, তিনি নিজে একজন ইহুদি। আমি ইহুদি হওয়ার আমি বিপক্ষে না, কিন্তু তাদের যে সাপোর্ট আছে ওই দেশ, কেউ ওই দেশকে থামাতে পারবে না। তারা যা করবে সেটাই লেজিটিমেট, এবং তারা যা কেউ বিরুদ্ধে কিছু করলে সেটাই ইলেজিটিমেট, এটাই তারা সবাই বলবে। আর ওই এক ভাই বলেছিলেন যে দেখুন মানে পৃথিবী কিভাবে যাচ্ছে, যে কি বলে যে ইসরায়েল একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ওই যে হামাস তারা কিন্তু নির্বাচন হয়ে আসছে, যারা নির্বাচিত হয়ে আসে, লাইক নেলসন ম্যান্ডেলা, হি ওয়াজ এ টেররিস্ট ওয়ান্স আপন এ টাইম। একইভাবে হামাস হচ্ছে টেররিস্ট গ্রুপ, হিজবুল্লাহ টেররিস্ট গ্রুপ। কে বলছে if you are a patriot in any country and if you rise up for your country and against the West, you could be a terrorist in their eyes. So it doesn't work. So media is controlled by them. So you never can win with them. You never can. আমার মাঝে মধ্যে মনে হয় কি, আমেরিকাকে কে চালায়? আমেরিকা নিজে নাকি? তাই এদের কেউ থামাতে পারবে না, শুধুমাত্র যদি আল্লাহ নিজে না থামিয়ে দেন। থ্যাংক ইউ, মে আল্লাহ মেক ইট ইজি ফর আস। আমিন। হ্যাঁ, আমরা যে দেশে থাকি এই দেশের আইন অনুযায়ী তারা টেরোরিজম হওয়া লাগবো আমরা টেলিভিশনে, আদারওয়াইজ আমরা আর কত সিটির উত্তর দেওয়া লাগবো হিসাব নাই আর কি। বিকজ যখন ব্রিটিশরা আইডেন্টিফাইড করছে এরা টেরোরিস্ট গ্রুপ, আমরা তারা কইতেব, বাকি আল্লাহ জানেন। আপনার কথা ঠিক আছে, আপনার স্ট্রং অপিনিয়ন লাগে যে প্যাট্রিয়টিক মানুষ তো তার দেশ শেষে বালাফায় তার ল্যান্ডে বাসাইতো, এটা বালা কথা। বা এট দ্য সেম টাইম আপনার নিজের কথার মধ্যেই হইয়া দিয়েছেন যে ওয়েস্টার যদি কেউ কথা না শুনে তারা টেররিস্ট। দ্যাটস হাউ দ্য লাইফ ইজ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আওয়াজ শুনলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জরুরি যেলাখান হামেশা কররা ওটা খালি কররা লাগি আপনারা আরো ভালো করে করতে করি, দোয়া করি আল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন দুনিয়া আরম্ভ হইছে মানতে, মানুষ দুনিয়াতে আইছেন মানতে, আমরা দুই পক্ষই মাইল করলাম। এক পক্ষ হকর পক্ষ, রাইটর পক্ষ, আর এক পক্ষ রঙ্গর পক্ষ। এখন রঙ্গর পক্ষে হয় কিতা জানেন, রাইটর পক্ষ যারা হেরা রং, রাইটর পক্ষে হয় আমরা তো জানি আমরা রাইটের, ওরা রঙ্গর পক্ষে আমরা চেষ্টা করি। ওই লগি দুইটা আসল মাইলর মূল কারণ। এখন এই মূল কারণের মাঝে আপনি যদি দেখুন, স্বার্থটাই লগি সব থেকে বড় জিনিস। তখন হাবিল আর হাবিল তারা দুই ভাই, এক বাপ এক মা, দুনিয়ার তখন আর কেউ আসবে না। তখন তারা দুই ভাই মাইল করলা কিতা লইয়া, আমার পছন্দ আর আপনার পছন্দ। আপনি যেটা পছন্দ করেন, আপনার লাইফস্টাইল আপনি পছন্দ করেন, আপনি এটাকে বাঁচাই রাখবার লাগি চেষ্টা করবা। আমার লাইফস্টাইল আমি পছন্দ করি, এটারে আমি বাঁচাই রাখবার চেষ্টা করলাম। এই যে কারণ, ওটা হইল আসল মাইলের উদ্দেশ্য। এখন ওয়েস্টার্ন আর ইস্টার্ন মাইল নাই, মাইল লগি হক আর বাতিলর মাইল। এখন হকর এই বাতিলর মাইলের মাঝে ওয়েস্টে এখন বর্তমান যারা আসেন তারার কত হইল যে দুনিয়া যদি যুদ্ধ থাকে না, আমরা পয়লা নম্বর ইনকামের নাম হইল অস্ত্র বেচা। আমরা অস্ত্র বেচমা গেছে, আর পেট্রোল ছাড়া যেহেতু আমরা চলতাম পারি না, পেট্রোল ভাই দিয়েছে নিশ্চয় কিছু মাইছে, তারা যদি আমরা দাবাইয়া না রাখতাম পারি, তাইলে তো আমরা তারা কাছ থেকে পেট্রোল আনতে পারতাম নাই। আমরা তারা পেট্রোল আনবো আর এই বাইদি তারা অস্ত্র দিব। এখন মাইল যদি দুইটার মাঝে না থাকে, আপনি তো একটু আগে কইছেন সুয়েজ ক্যানেলের বাদে আরেকটা ক্যানেল যদি ভাই নাও হয়, তাইলে তো দেখা যায় যে এই বাইদি আপনার ইউরোপ জিনিসপত্র আইতে অনেক ঘোরাফেরা লাগে। তাইলে তো এই বাইদি আর একটা ক্যানেল বানানি দরকার। আর 56ও মারিয়া বিদায় করে দিলেছিলাম মিশরের কাছ থেকে কিতা ব্রিটেনে বদলা লইতাম না নি। আমি যখন পারি না, তেমন বড় মামু আমেরিকার কাছ থেকে গিয়া মাথা ইয়া মারাইতাম না নি। এখন এই সমস্ত জিনিস পরিষ্কার সবে জানোই, এনে ওর কিতা ওর। এখন ভবিষ্যৎ কি তৈব, ভবিষ্যৎ কি তৈব। আর ইসরায়েলটা কেউ থামাইতে পারবো নি। ইসরায়েলকে আমেরিকায় থামাইতো নাই, ব্রিটেনে থামাইতো নাই, ইউরোপে থামাইতো নাই, কেউ থামাইতো নাই। আমেরিকারে দেখোকা আপনি, আমি দেখলাম যে ইরানের থামাইবার ক্যাপাসিটি নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার অনেক স্ট্রং কমেন্টস, বাট থ্যাংক ইউ। নেক্সট কলার প্লিজ। আসতেছি ভাই, আসতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি যদি টিভি ভলিউম না কমায়েন। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই বলেন। ভালো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য থ্যাংক ইউ।
আমার একটা জিনিস জানার কথা ছিল যে if the Muslim countries around the Middle East, if if they can unite, do you think they can do anything against this to sort out the problem in Palestine? This is the question to the panel. I will ask them, but it's a very interesting. But would the Muslim country ever get together? Because non-Muslim countries are already moved their high commissions from diplomacy zone from the. But Muslims are going more and trying to make the more elaboration and becoming more friend with them. So how is it going to be possible? But yes, I will ask one of my guests. Because আমরা আসলে আরো একটা ফোন কল একটু পরে নিব, অনেক ফোন কল আছে, but let me go back. I might not be able to take any more phone call tonight. But it's আজকে এই প্রোগ্রামটা আপনাদেরকে শেয়ার করা what is happening. It is not আমরা কোনো প্রবলেমের সলিউশন দিতে পারতাম না অলমাইটি দ্বারা। We don't even know what is around the corner. এটাও আমরা লাগে একটা ইমানি টেস্ট আমরা লাগে আসলে আমরা এইসব মানুষের লাগে কিতা করি, তারা দোয়াত ইয়াদ রাখি, তারা লাগে সাপোর্ট করি, আপনারা প্রেশার ক্রিয়েট করতে, এটি হলো আপনার কাজ। আমরা এখন লেখাপড়া জানি, আমরা ইমেল ছাড়োকা, আপনার এমপির গেছে, ডু দোজ থিংস দ্যাট আপনার মনের ফিলিং কোকা। উই কান্ট টেক ল অফ দ্য ল্যান্ড ইন আওয়ার হ্যান্ডস। আমরা যে দেশে থাকি এই দেশে আমরা তার আইন আদালত মানিয়ে চলতে হইব। এট দ্য সেম টাইম আমরা কিছু ইমানি দায়িত্ব আছে, যে এইসব দায়িত্বের ভিতরে আমরা থাকতাম। আমরা তো অস্ট্রেলিয়া গিয়ে মাইট করতাম পারতাম না। আমরা আল্লাহর কাছে খান্দা ছাড়া, আল্লাহর কাছে ছাওয়া ছাড়া আমরা খাম হইল তারা লাগি। আপনার যদি ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, আপনি কিছু পয়সা দিবা, রাইট চ্যারিটির কাছে দিবা, যে এইসব চ্যারিটি গিয়া পয়সাগুলো নিয়ে মানুষকে খাওয়াইবো, দেখবো, কাপড় দিব, ফোরাইব। আপনার কাছে হয়তো সামটাইম আমরা কথাগুলো বকবকি মনে হয়। আমি সিরিয়াত উইটনেস করছি, তার কাছে কোরআন শরীফ নাই যে কোরআন পড়তে। একটা জেনারেশন 12 বছর থেকে কোরআন পড়তে পারে না, কোরআন নাই, খানিন নাই, পানি নাই, নাই 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 শব্দ। কিন্তু এই সিরিয়া থেকে, এই শাম থেকে কিন্তু আপনারা অনেকেই কোরআনের শিক্ষা নিয়ে আসে। ইয়াত সেটা আমরা নসিব লেখা আছে, হয়তো আল্লাহ হইয়া দিচ্ছেন যে আমরা লাগি পৃথিবী দুজক হইব, আমরা লাগি আমরা যারা, তো তারা হয়তো সব ব্যস্ত যাইব গিয়ে, আর আমরা হয়তো দুনিয়াদারি লইয়া খুব ব্যস্ত থাকবো। দিস ইজ লাইফ। বাট এইসব প্রোগ্রাম করার মানে না যে আমরা ব্রিটিশ স্টেটের এগেইনস্টে মাথা বা আমেরিকানসের এগেইনস্টে মাথা। ফ্যাক্ট হলো যে আপনার কাছে বাস্তব তুলিয়া ধরা যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য বিগ বয়েজ আর প্লেয়িং। আমরা নাম্বার গেমের মাঝে আসি, যার যখন স্বার্থ আছে সেই স্বার্থ লইয়া আমরা মাথায়, সে আর বেশি কিচ্ছু নাই। আসলে কোনো রকমের এক্সপার্ট নাই মিডল ইস্টের ক্রাইসিস। ওই টনি ব্লেয়ারে আস্থা মানুষ মাল্লা, সাদাম হুসেন সময় যুদ্ধ, পরে কিচ্ছু হইল না। টনি ব্লেয়ার বিচার হয়েছে আজ পর্যন্ত হয়েছে। তারপরে তাই পিস মেকিং ও লাগি মিডল ইস্ট গে যাইন কি। I mean, how stupid মুসলমান হল। Can you believe this? Can you believe this? আমরা millions of us went to the street of London. যে ইরাক যুদ্ধ হইতো না, সাদাম হুসেনের কেমিক্যাল মাস ডিস্ট্রাকশন, whatever it is, আন্তাজি করিয়া, বম্বার্ড করিয়া সপ্তাহ শেষ। And guess what? As soon as he finished, guess what he done? He goes back and he will peacemaking করে। হ্যাঁ, কলতা বাঙ্গিয়া সুরমার করিয়া জ্বালাইয়া শেষ। And he's now got millions. I don't know how many millions he's worth, but he's going to be worth 200-300 millions, So, but কই থেকে আইছে? কিন্তু মিডল ইস্ট থেকে আইছে। আর মিডল ইস্টের এগুলো তো ইতর। আপনারা আমারে দেখলে কয় মিস, আর সাদা চামড়া যদি কেউ দেখে কয় স্যার লর্ড হইয়া সুমা দেয়, তো কিতা করতাম। তো আমিও কই যে আল্লাহ তারা একটু হেদায়েত করুকা, যাতে তারাও মানুষ হিসেবে তারা মানে। আপনি যদি দুবাই যান তো দেখবা বাঙালি পাকিস্তানি এরার অবস্থা কিরকম, আর যারা বিলাপ থেকে গেছে, রাশিয়া থেকে গেছে, তারার অবস্থা কিরকম। কিন্তু আপনি তার লগে একলগে মসজিদে নামাজ পড়ছে, কিন্তু বাড়ি আপনারা কইব মিসকিন। আমরা উইটনেস করা দেখি আইছি, সৌদি তো সমান জিনিস। কিন্তু যদি ওয়েস্টার্ন ইউরোপ থেকে কেউ যায়, আমেরিকা থেকে যায়, এগুলো লাগে আলাদা রাত, লাল কার্পেট আছে, লাল সবকিছু ডিফারেন্ট, তার লাগে আইনও ডিফারেন্ট, সব তো ডিফারেন্ট। কিন্তু আপনি মিসকিন। এনিওয়ে, আল্লাহ তারা এর লাগে হয়তো তারা অনেকেই পানিশমেন্টও, বাট তারা পৃথিবীর কর্মফল আমরা পৃথিবীর পাইয়া যাবো। আমার গেস্ট হলো একটু মাথাইলেই, কিন্তু এইসব প্রোগ্রাম করার মানে নাই আমরা কোনো স্টেটের এগেইনস্টে মাথা। এইসব প্রোগ্রাম করার মানে না যে আমরা গেস্ট হলে আনিয়ে তারা তাহলে আমেরিকার এগেইনস্টে মাথায় দাম। দিস ইজ দ্য ওয়ার্ল্ড। মিডল ইস্ট আর্ম ব্যস্ত হইব, তারা তেলের দরকার আছে, কে কারে কন্ট্রোল করে, এটার হয় ডিপ্লোমেসি। আমি ওটাও বলে ডিপ্লোমেসি হয় যে একটু মিশা মাথা, একটু ডাবল স্ট্যান্ডার্ডই করা। দিস ইজ নট অন মাই বুকস। সো এনিওয়ে, ভাই আপনি অনেক নোট করছেন, শেষ করুন। তেমন কিছু না, খুব এনজয় করছি।
আপনি যখন আর্গুমেন্টেটিভ কোশ্চেন করেছেন, ডেফিনেটলি আপনি যেটা বলেছেন এটা আসলে একটা ক্রিটিক্যাল ডিসকাশনস। আমরা মানে আয়না দিয়ে দেখছি সবকিছু, মাইক্রোস্কোপ দিয়ে। এই ডিসকাশনটাই আসলে মেইন জিনিস আমাদের। আমি খুব খেয়াল করছিলাম, যেমন আপনি একটা প্রশ্ন করেছেন যে ইরান কি টিকবে, টিকবে কি টিকবে না। ধরে নিলাম যে ইসরায়েল ইরানকে বোম্বিং করলে এবং অ্যাটমিক বোম ধরেন ফেলে দিল, তাহলে ইরান কি ধ্বংস হয়ে যাবে? আমি কিন্তু তা মনে করি না। কারণ হলো, আপনি একটা দেশকে বোম্বিং করে শেষ করে দিতে পারেন, কিন্তু তার যে ড্রিম, তার যে চেতনা, তার যে শক্তি, এটাকে সম্ভব না। যেমন প্যালেস্টাইনের একটা মেয়ে ওদের ইউনিভার্সিটি হলো আপনার ধ্বংস করে দিয়েছে। সে বলেছে তুমি আমার ইউনিভার্সিটিকে ধ্বংস করতে পারো, কিন্তু তুমি আমার ড্রিমকে ধ্বংস করতে পারো না। পৃথিবীতে আমরা দেখেছি এরকম অনেক ধ্বংসযোগ্য হয়েছে, কিন্তু তারপরেও সেই যে আপনার গ্রিক গডেস হাইড্রার মতো 7টা কেটে দিয়েছে, সেখান থেকে 7 7 49টা গজে উঠেছে। এই জন্য তারা যত অত্যাচারই করুক, এটা সম্ভব হবে না, আমার কাছে যেটা মনে হয়। আরেকটা প্রশ্ন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইরান কি শুধু শিয়াদের সাহায্য করে, বা এটা কারণটা কি? আমার কাছে এটা মনে হয়েছে যে এখানে শিয়া সুন্নির ব্যাপারটা না, ব্যাপারটা হলো ইরানের অস্তিত্বের লড়াই। আপনি একটা কথা চিন্তা করেন যে প্যালেস্টাইন যদি ইসরায়েল দখল করে নেয়, হিজবুল্লাহকে যদি ধ্বংস করে দেয়, তাহলে ইসরায়েলের আর এখানে চাওয়ার বাকিটা কি আছে? মিডল ইস্টে অন্যান্য যে সকল দেশগুলো আছে তারা তো সবাই পাপেট, পরিপূর্ণ পাপেট। সুতরাং এগুলা না চাইতে তো ইসরায়েল পেয়ে গেছে। তার মানে হিজবুল্লাহ যদি ধ্বংস হয়ে যায়, প্যালেস্টাইন যদি অকুপাইড পুরোপুরি হয়ে যায়, এখানে আসলে একমাত্র ইরানই আছে যে হলো এদের এগেনস্টে চলে যাবে। যার কারণে ইরান সর্বোচ্চভাবে চাইবে যে হিজবুল্লাহ এখানে টিকে থাকুক এবং প্যালেস্টাইন এখানে টিকে থাকুক। কারণ প্যালেস্টাইনের এখানে সুন্নি থাকলো কি শিয়া থাকলো, এটা বড় ব্যাপার না, এটা তাদের অস্তিত্বের লড়াই, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, এখন আমার কাছে এটা মনে হয় না এটা রিলিজিয়াস কিছু বলে আমার কাছে মনে হয়নি। আরেকটা কথা আপনি বলেছেন যে ইসরায়েলের উদ্দেশ্য কি, আসলে ইসরায়েলের উদ্দেশ্য কি সেটা তো সেই স্পষ্ট করে বলে দেয়। তারা দখল করতে চায়, গোটা মিডল ইস্টটা দখল করতে চায়, তারা এটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে। কিন্তু আমি যে জিনিসটা আপনারা ব্যবহার করেছেন যে তাহলে কারণটা কি, বারবার যে কোশ্চেনটা আসছে, মুসলিম ওয়ার্ল্ডগুলো পাপেট হয়ে যাচ্ছে, আমি একমত পাপেট শব্দটার সাথে, কিন্তু আমি আরেকটা শব্দ যোগ করতে চাই, সেটা হলো এরা আসলে পুরোপুরি মেন্টালি, ফিলোসফিক্যালি, ফাইন্যান্সিয়ালি, জিওগ্রাফিক্যালি টোটালি কলোনাইজড হয়ে গেছে। এখন যারা কলোনাইজড হয়ে যায় তাদের কিন্তু কিছু বলার থাকে আমার না। তো আসলে সময় যে শেষ আমি হয়ে এখনই গেছে। শেষ করব। জি। লাস্ট টাইম যে কথা বলবো সেটা হলো যে, যেমন একজন প্রশ্ন করেছেন যে উড দি মুসলিম কান্ট্রিজ বি গেট টুগেদার। আমাদের তো 57টা মুসলিম কান্ট্রি এক হওয়ার প্রয়োজন নাই। যদি 5টা থেকে 6টা মুসলিম কান্ট্রি ইউনাইটেড হয়ে যায়, তাহলেই কিন্তু প্রবলেম সলভ ইসরায়েলের বিরুদ্ধে। নট নেসেসারি দ্যাট 57 কান্ট্রিজ উড হ্যাভ টু বি ইউনাইটেড, ইটস নট নেসেসারি। এখন এই 5টা থেকে 6টা মুসলিম কান্ট্রিকে যদি আমরা এক ইয়েতে আনতে, টেবিলে আনতে পারি, দি ফাইনাল গেম উইল বি প্লেড। আর আরেকটা কথা একজন বলেছেন যে ইসরায়েলকে কে থামাবে? ডেফিনেটলি, অবশ্যই আল্লাহ থামাবে। কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন যে কিভাবে থামাতে হবে। আল্লাহ তাআলা আসমান থেকে নেমে এসে আমাদেরকে এখানে সরাসরি এই কাজটা করবেন না, এই কাজটা আমাদেরকেই করতে হবে। এবং সেই কাজটা যদি আমরা সুন্দর মতো করতে পারি, দ্যাটস ফাইন। আর আমরা যদি করতে না পারি, তাহলে পারি এই সাফারিংসটা আমাদের চলতেই থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। লাস্ট 30 সেকেন্ড, 1 minute, whatever you want to take. Well, I think we've got a problem. So the Muslim countries that are in the region, they have all spoken together to say that this situation, a ceasefire, needs to happen. They've been quite clear about that, and even the Americans claim that they are wanting a ceasefire. Do you trust them? Well, I don't trust the Americans, no, because from their mouth they're saying one thing, but they're supplying Actions weapons will in be, the other. intention will be different. Sure, and the Muslim countries as well in the area, Saudi Arabia and Jordan, are shooting down, actively defending Israel against the Iranian attack. So they don't need Because to do they're that. scared. Sure, but then the problem is you have a verbal say-so, but the actual actions on the ground speak diametrically opposite to what's happening. So that is creating a pressure within the populations of the Middle East. Their own governments are feeling that, which is why you see these words of condemnation to Israel. The reality is all of those countries want to normalize with Israel. That's their future policy. They've stated it quite clearly. And the only one that doesn't is Iran. So it was within Iran's gift to normalize with Israel. They could not have the headache of all of this. They could normalize with Israel, accept Israel be there, and they will all do business together and everyone's happy.
Do you agree is the Iranian existence is matters? Without Iran, that region would have been very, very different. Taken over by Yeah, 24 hours. Yeah, Thank you. absolutely. Thank you for coming. Right, last word from you, Baijan. জি, লাস্ট ওয়ার্ড আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাই যেটা বলেছিলেন যে ইহুদিরা কিন্তু কখনোই মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়নি, বিশেষ করে প্যালেস্টাইন এই যে টেরিটরিতে। এবং আমরা জানি যে অ্যান্টিসেমিটিজম বা এই যে কনসেপ্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দ্বারা ইহুদিরা আক্রান্ত হয়েছিল। তো এখন যদি আমরা কথার কথায় ধরি তাহলে তো ইহুদিদেরকে পুনর্বাসন করার কথা জার্মানিতে অথবা অন্য কোনো রাষ্ট্রে, এইটা কেন মধ্যপ্রাচ্যে ওই জায়গাটাতে করা হলো? এবং পৃথিবীর অধিকাংশ রিসার্চাররা তারা একমত হয়েছেন যে ইট ওয়াজ আ প্রি প্ল্যান অ্যান্ড দ্য ক্রাইসিস ওয়াজ ক্রিয়েটেড, এবং এই কারণেই মূলত এই ক্রাইসিস আমরা এই পর্যায়ে এসেছি। দ্বিতীয় কথা যেটা বলতে চাই যে মুসলিম রাষ্ট্রগুলো যদি ইউনাইট হয় মধ্যপ্রাচ্যের অন্তত 4টা বা 5টা রাষ্ট্র, তাহলে কিন্তু এই ক্রাইসিসটা একটা পর্যায়ে নিয়ে আসা যায়। এবং ওয়াইসি যেটা 1967 সালে তৈরি হয়েছিল এর কিন্তু প্রিয়াম্বলে বলা হয়েছে টু সাপোর্ট দ্য স্ট্রাগল অফ দ্য প্যালেস্টিনিয়ান পিপুল। এই উদ্দেশ্যে কিন্তু ওয়াইসি তৈরি হয়েছিল। এখন ওয়াইসি কতটুকু কার্যকর সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে আপনি যেটা খুব চমৎকারভাবে বললেন যে আমাদের দায়িত্ব হচ্ছে প্রেশার গ্রুপ হিসাবে এমপিদেরকে ফোর্স করা, তাদেরকে ইমেইল করা এবং এই বিষয়টাকে জীবন্ত রাখা, যেন অদূর ভবিষ্যতে এর একটা পিসফুল রিজলিউশন আমরা আমাদের জীবনে দেখে যেতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। ভিউয়ার্স, আগামী সপ্তাহ হলো আমরা একটু ইউকেত পভার্টি 49% poverty in Pakistani community and 53% in Bangladesh. I find hard to believe this. আমি বিশ্বাস করি না, কারণ আমরা যদি এখনো আমরা বাচ্চান্তর হক নিয়ে বাংলাদেশে ইনভেস্ট করি, এটা রং। বাচ্চার প্রতি যদি আপনারা ইনভেস্ট করতে পারেন না, বিকজ আমরা যে দেশে থাকি আমরা সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে আমরা বেসিক ফুলফিলমেন্ট হয়। নিশ্চয়ই আমরা we don't know how to manage our money. Otherwise, why 53% of the Bangladeshis are below poverty? That's a surprising report বাড়িছে, and 49%. Yes, বাফতাদা যখন আইসা তখন বাড়িতে গরিবই আছে, বাট নাও আপনার ফার্স্ট প্রায়োরিটি হলো আপনার বাচ্চাদের তার ব্যালেন্স শিক্ষা দেওয়া, তার ব্যালেন্স ডায়েট দেওয়া, ব্যালেন্স খাওয়ানি। So we need to talk, আমরা আগামী সপ্তাহে আমরা একটু পভার্টির দিকে যাইব। কেনে পভার্টি? Or is that because আপনারা সবার হাজবেন্ডে কাম করতে চাই না, খালি গরু বইয়া বইয়া, you know, but is it what is going on? Let's find out next week. ভালো থাকুক, আমলে দোয়া করবা। আসসালামু আলাইকুম।